আসসালামু আলাইকুম। গত ২৪ ঘন্টায় ইরান যুদ্ধ নাটকীয়ভাবে মোড় নিয়েছে। প্রত্যেক কয়েক ঘন্টা পর পর যুদ্ধের পরিস্থিতি এমনভাবে বাক পরিবর্তন হচ্ছে যে আসলে কোন দিকে যাচ্ছে সব কিছু সেটা বুঝে ওঠার আগেই আরও অনেক কিছু ঘটে যাচ্ছে। এর মাঝে অন্ততপক্ষে ৩টি খুবই বাজে সংবাদ আছে এবং ৫টির মতো খুব ভালো সংবাদ আছে। এই ভালো সংবাদগুলো যদি কার্যকরভাবে অ্যাপ্লাই করা যায় বা হয়ে যায় তাহলে বাজে সংবাদগুলো আর খুব একটা বেশি ইমপ্যাক্ট ফেলবে না। প্রথমত আপনার লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের কমান্ড সেন্টার যেটা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, যেখান থেকে সমস্ত গুটি চালা হয়, সবাই বসে যেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা গুড়িয়ে দিয়েছে। একইভাবে ওখানে খারাপ সংবাদ হচ্ছে ইসরায়েলি ফোর্স আবারও লেবাননে আপনার গ্রাউন্ড অ্যাটাক অর্থাৎ স্থলবাহিনী প্রেরণ করা শুরু করেছে। তো পরিস্থিতি আসলে কোন দিকে যায় বলা যায় না। এরপরে আরেকটা খারাপ সংবাদ হলো ভারতের সাথে আপনার যৌথ নৌমহড়া করার পরে ইরানের যে ব্রিগেড আছে একটা রণতরী একটা জাহাজ, সেটাকে আপনার আমেরিকান সাবমেরিন থেকে টর্পেডো দিয়ে শুট ডাউন করে সেটা ডুবিয়ে দেওয়া হয়। সেখানে অন্ততপক্ষে ৮৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে বিভিন্ন সূত্র মতে সেখানে শ্রীলঙ্কার কোস্টগার্ড বেশ কিছু ইরানি সৈনিককে সেখান থেকে উদ্ধার করেছে। এর বাইরে আরও সবচেয়ে খারাপ খবর যেটা, সেটা হলো আপনার ইরানের যেই আকাশসীমা, সেখানে আপনার অলরেডি ইসরায়েল এবং আমেরিকা নিজেদের সীমান্তর মতো নিয়ন্ত্রণ নিয়েছে। অর্থাৎ ইরানের বর্তমানে কার্যত কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই। সেখানে আমেরিকা এবং ইসরায়েল নিজেদের ইচ্ছা মতো তাদের যে সমস্ত ফাইটার জেটগুলো আছে, সাধারণত তাদের ফাইটার জেটগুলো বেশিরভাগই হচ্ছে 5th জেনারেশন F-32, F-22 র্যাপটর, এই ধরনের ফাইটার জেটগুলো তারা একদম ফ্রিলিভাবে যে কোনো জায়গায় বম্বিং করে যাচ্ছে। আর এই ক্ষেত্রে ইরানের কোনো কার্যকর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম সেখানে কাজ করতে পারছে না। তবে ভালো সংবাদ হলো ইরানের এখনও মিসাইল ঘাঁটিগুলো সবগুলো সুরক্ষিত আছে। সেখানে যেই কমান্ডের ইউনিটের যেই পরিমাণ আপনার ক্ষেপণাস্ত্র দরকার ছিল, তারা বিভিন্ন ভেহিকেলে করে সেগুলো বের করে বিভিন্ন অলরেডি কমান্ডের কাছে হস্তান্তর করেছে। যেহেতু তারা এখন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আছে, তারা বিভিন্ন বড় বড় ট্রাক সদৃশ্য যে সমস্ত যানগুলো আছে সেগুলোতে এগুলো লোড করে রেখেছে। পাশাপাশি তাদের ওয়ারহেডগুলো এখন সবগুলো অ্যাক্টিভ করা আছে, যে কোনো মুহূর্তে চাইলেই সুইচ টিপ দেবে, কাজ হয়ে যাচ্ছে। এর বাইরে আরেকটা খারাপ খবর হলো গত 4 দিনে ইরানের সর্বমোট প্রায় 20টার মতো জাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে ফাইটার আপনার যেগুলোকে ফ্রিগেট বলা হয় বা বড় যেগুলোকে যুদ্ধ জাহাজ বলা হয়, সেই জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হয়েছে। তবে ইরানের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে ইরান কিন্তু কখনোই তাদের সামরিক যুদ্ধ জাহাজের উপরে, অর্থাৎ সামুদ্রিক যে জাহাজগুলো আছে এগুলোর উপর নির্ভরশীল নাই। ইরানের কাছে শত শত ছোট ছোট পেট্রোল বোট আছে। এগুলো গত কয়েক বছর, গত প্রায় 10 বছর ইরান বড় ধরনের যুদ্ধ জাহাজ থেকেও ছোট ছোট পেট্রোল বোটের উপর বেশি নির্ভরশীল। সেখানে আইআরজিসির নৌবাহিনী যে শাখা আছে, তারা ছোট ছোট এমন কিছু বোট তৈরি করেছে যেগুলো থেকে চলন্ত অবস্থায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায় এবং সেগুলো থেকে ভালো প্রতিরক্ষা ভেদ করা যায়। এখানে এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে সংখ্যাটা এখানে একটা ম্যাটার। আপনি দেখেন একটা বড় জাহাজ আমেরিকা চাইলে একটা বোম মেরে ডুবিয়ে দিতে পারে, কিন্তু যদি হাজার হাজার এরকম পেট্রোল বোট থাকে, প্রত্যেকটার ভিতরে 4-5টা করে মিসাইল লোড থাকে, সেক্ষেত্রে এগুলো ডুবিয়ে দেওয়া এত সহজ নয়। সেক্ষেত্রে ইরানের নৌসীমা এবং হরমুজ প্রণালী এখনও আইআরজিসির নিয়ন্ত্রণে আছে, সেটা চাইলেও তারা ইরান থেকে নিতে পারবে না। এবং যতটুকু খবর পাচ্ছি, যদি যুদ্ধের পরিস্থিতি আরও গভীরের দিকে যায়, অর্থাৎ এই যুদ্ধ যদি 12-14 দিনের চেয়েও 4 বা 5 সপ্তাহের দিকে আগায়, তাহলে ইরান পুরো হরমুজ প্রণালীর যে এরিয়াটা আছে সেখানে তারা মাইন অর্থাৎ সামুদ্রিক মাইন স্থাপন করবে। সেখানে পাহারা দেওয়ারও প্রয়োজন পড়বে না, জাহাজ অটোমেটিক চলাচল বন্ধ হয়ে যাবে। এর বাইরে বর্তমানে যে পুতিন যে কার্ডটা খেলতেছে, ভ্লাদিমির পুতিন এখন পুরো পৃথিবীর তেলের চাবি নিয়ে বসে আছে। কারণ ইউরোপ যেহেতু এখন কোনোভাবেই আপনার মধ্যপ্রাচ্য থেকে তেল আর গ্যাস পাচ্ছে না, এদিকে আগে থেকে ইউরোপ থেকে তারা গ্যাস এবং তেল রাশিয়া থেকে ইউরোপ মহাদেশ কেনা বন্ধ করে দিয়েছে। সেক্ষেত্রে এখন ইউরোপ বড় বিপদে পড়তে যাচ্ছে এবং ইউরোপ যেই কঠিন বিপদের ভিতর পড়ছে, এখন আমেরিকার সাথে নেগোসিয়েশন করে তারা চাচ্ছে যাতে কোনোভাবে রাশিয়ার উপর থেকে তেলের নিষেধাজ্ঞাটা উঠে যায়। এখন রাশিয়া সেক্ষেত্রে কী করে এখনও বলা যায় না, রাশিয়া কিন্তু সুযোগ সন্ধানী। আর আরেকটা বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে ইউক্রেন। যদি এই ইরান যুদ্ধ কোনোভাবেই আপনার 4-5 সপ্তাহ বা মাস, 1-1.5 মাস বা 2 মাসের মতো চলে, সেক্ষেত্রে খুব বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছে ইউক্রেন। সেক্ষেত্রে জেনেলস্কি আপনারা শুনে থাকবেন, তার গত কয়েকদিনে যে বক্তব্য, সে হতাশার সুরে কিছু কথাবার্তা বলতেছিল। ধরেন আমেরিকার যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম আছে, তাদের ইন্টারসেপ্টর যেগুলো আছে সেগুলোর সংখ্যা খুব হু করে কমে আসতেছে। মধ্যপ্রাচ্যে তাদের এয়ার ডিফেন্স সংখ্যা কমে আসতেছে। রাশিয়া যে হারে বর্তমানে ড্রোন এবং মিসাইল দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে,
সেক্ষেত্রে যদি ইউক্রেনের এই সমস্ত থার্ড এবং আপনার প্যাট্রিয়ট যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে এগুলোর ব্যাটারিগুলো যদি শেষ হয়ে যায়, ইন্টারসেপ্টর যদি শেষ হয়ে যায়, রাশিয়া ঠিক একইভাবে এখন ইরানের আকাশে যেভাবে আপনার আমেরিকা এবং ইসরায়েল রাজত্ব করতেছে, ঠিক একইভাবে রাশিয়া কিন্তু ইউক্রেনের আকাশে রাজত্ব শুরু করে দেবে। তখন তাদের যে সমস্ত সামরিক ঘাঁটি আছে, যে সমস্ত ফ্রিগেট আছে, সেগুলোকে তছনছ করে দেবে। মানে খুব সহজেই যতটুকু জয়ের সম্ভাবনা ছিল তার থেকে বেশি জায়গা হয়তো রাশিয়া দখল করে ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে। এখন রাশিয়া যদি সেখানে জিতে যায়, ইরানের জন্য সেটা প্লাস পয়েন্ট, কারণ রাশিয়াই একমাত্র দেশ যে নিজের স্বার্থে ইরানকে টিকাতে হবে, নিজের স্বার্থেই আগামী 2-4-5 বছরের ভিতরে ইরানকে আবার সেই আগের জায়গায় দাঁড় করাতে হবে। সেখানে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের যত আধুনিক Su-35, তারপরে হচ্ছে আপনার Su-57 5th জেনারেশন যে সমস্ত ফাইটার জেটগুলো আছে সেগুলো আপনার ব্যবহার করতে হবে। এর মাঝে আরও একটি খবর হলো, যেহেতু আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের যে সমস্ত সর্বোচ্চ নেতা ছিল, সর্বোচ্চ যত নীতি নির্ধারক ছিল, কমান্ডার ছিল, তাদেরকে হত্যা করেছে, সেক্ষেত্রে রাশিয়া কিন্তু একটা লাইসেন্স পেয়ে গেছে জেলেনস্কির উপর মেরে দেওয়ার মতো। কারণ রাশিয়ার হাতে যেই অ্যাভানগার্ড আপনার হাইপারসোনিক যেই মিসাইল রয়েছে, এছাড়া কিনজাল যেই হাইপারসোনিক মিসাইল রয়েছে, তারা যে কোনো মুহূর্তে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলো ঠেকানোর ক্ষমতা রাখে না। তারা চাইলে যদি জেলারস্কি বেশি 19-20 করে, তাকে যে কোনো মুহূর্তে খেয়ে দিতে পারে। এখানে আরেকটা বড় গেম খেলতেছে এখানে বসে বসে চায়না সব কিছু অবজারভেশন করতেছে। চায়না চাচ্ছে যদি এই যুদ্ধ বেশি দিন লিঙ্গার হয়, আমেরিকার শক্তি কতটুকু ক্ষয় হয় সেটার উপর নির্ভর করবে চায়না কি তাইওয়ানের দিকে আক্রমণ করবে কি না। কারণ চায়না এই মুহূর্তে সব কিছু অ্যানালাইসিস করতেছে। তারা একমাত্র দেশ যারা গত 10-20-30 বছরের ভিতরে কোনো যুদ্ধে জড়ায় নাই। তাদের কাছে পুরাতন নতুন যত ধরনের অস্ত্র আছে সব কিছুর স্টক এত পরিমাণ আছে, তারা চাইলে টানা কয়েক বছর একদম বিনা হিসাবে যুদ্ধ করতে পারবে। সেক্ষেত্রে চায়না এখন তাদের অর্থনীতির দিকে তাকিয়ে, মানে আপনার সারা পৃথিবীতে তাদের যে অর্থনীতির বিভিন্ন শাখা প্রশাখা দাঁড়িয়ে গেছে এবং সারা পৃথিবীতে তাদের যে সাপ্লাই লেন, তারা যে সমস্ত জিনিস রপ্তানি করে সেদিকে তাকিয়ে এতদিন পর্যন্ত আপনার তাইওয়ানের দিকে হাত বাড়ায়নি। তবে আমেরিকা এখানে যদি দীর্ঘ যুদ্ধে জড়িয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো চীন একটা ঝুঁকি নিতে পারে। যদি চীন ওই দিকে ঝুঁকি নেয় তাহলে কিন্তু আমেরিকা সব দিক থেকে দৃষ্টি ফিরায় ওই দিকে দৃষ্টি দিতে হবে। এখন আসলে চায়না কি করবে সেটা বলা যায় না, কারণ চায়নারা সবসময় খুব ঠান্ডা মাথায় আগামী 10 বছর পর, 20 বছর পর, 50 বছর পর কী হবে সেটা চিন্তা করে কাজ করে। এমতো অবস্থায় আপনার ইরান এখন যে সমস্ত ঘটনাগুলো করতেছে, আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে যেই হামলাগুলো হচ্ছে, পাশাপাশি আরেকটা বিষয়, চায়নার মধ্যস্থতায় আপনার দুবাই আরও বেশ কয়েকটা দেশের এয়ারপোর্টের উপর হামলা হয়তো না করতে পারে, এই সুবাদে হয়তো বেশ কয়েকটা দেশের আপনার ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, পুনরায় এই সমস্ত জায়গায় হামলা হতে পারে। এবং ইসরায়েল এখানে কিন্তু খুব বড় একটা খারাপ খেলা খেলতেছে, সেটা হচ্ছে সে নিজে কয়েকটা জায়গায় হামলা করে ইরানের শাহেদ ড্রোনের মতো সেম কপি বানিয়ে হামলা করে ইরানকে দায় দেওয়ার চেষ্টা করতেছে। সৌদির আরামকো যে তেল ক্ষেত্র আছে সেখানে যে হামলা করা হয়েছে, ইরান সেটা বলছে তারা করেনি। অর্থাৎ ইসরায়েল এখানে আরেকটা বড় মাইন্ড গেম খেলতেছে। এবং সৌদি রাজ পরিবার আসলে এখন কোন দিকে যাবে সে খুবই আনপ্রেডিক্টেবল। মোহাম্মদ বিন সালমান আসলে একটা খুবই রহস্যময় চরিত্র। তার মনের ভিতরে, তার মাথার ভিতরে কি চলছে সেটা আমেরিকা, ইসরায়েল, ইরান কেউ জানে না। আমি তাকে এখনও সরাসরি সম্পূর্ণ দুশমন বা বন্ধু কোনোটাই বলতে রাজি না, কারণ সে ভালো করে জানে এই যুদ্ধে যদি ইরান টিকে যায় তাহলে আগামী 10 বছর পরে মধ্যপ্রাচ্যে রাজা হবে ইরান। সেক্ষেত্রে তাদেরও কিছু পাওয়ার থাকবে আমেরিকা ইসরায়েলের সাথে নেগোসিয়েশন করার মতো। কিন্তু কোনোভাবে যদি এই যুদ্ধে আমেরিকা জিতে যায়, ইরানের রেজিম চেঞ্জ হয়ে যায় বা ইরান ধ্বংস হয়ে যায়, সেক্ষেত্রে সৌদির জন্য সবচাইতে বড় বিপদ অপেক্ষা করছে। সেই ক্ষেত্রে তারা ওই যে আমেরিকা আব্রাহাম চুক্তি করতে চেয়েছিল, সেখানে আপনার আরব আমিরাত, তারপরে বাহরাইন, কুয়েত, কাতার এরা আব্রাহাম চুক্তিতে সাইন করে ফেলছে। সৌদি কিন্তু এখনও করে নাই। সেখানে ফিলিস্তিনের ইস্যুটা তারা তুলে ধরছে, স্বাধীন ফিলিস্তিনের কথা। কিন্তু ইরান যদি কোনো কারণে যদি পতন হয় তাহলে তারা সেই চুক্তি করতেও বাধ্য হবে। পাশাপাশি ভবিষ্যতে আমেরিকার কথা অ্যাভয়েড করার বা ইসরায়েলের সাথে নেগোসিয়েশন করার কোনো সুযোগ নেই, কারণ আমেরিকা বারবার F-35 বিমান চেয়েও আমেরিকা থেকে পায়নি, শুধুমাত্র ইসরায়েলের বিরোধিতার কারণে। একই ঘটনা ঘটেছে আপনার আরব আমিরাতের কাছে। 100টা F-35 বিমান কিনতে চেয়েছিল, কিন্তু ইসরায়েলের ভেটোর কারণে আমেরিকা শেষ পর্যন্ত তাদের কাছে বিক্রি করেনি। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো অলরেডি বুঝে গেছে, কারণ আমেরিকার যতই আধুনিক তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, ইন্টারসেপ্টর থাকুক, যদি ইরান শক্তিশালী থাকে, ইরানের যে সমস্ত বর্তমান যে ক্ষমতা, এটা আসলে কখনো বোম মেরে কখনো শেষ করা যাবে না, এটা ইম্পসিবল। তাদের যে জ্ঞানটা তৈরি হয়ে গেছে, কারণ শুধুমাত্র ইরানের নিউক্লিয়াস
বোমা তৈরির মতো আপনার সায়েন্টিস্ট আছে 4,000-এর মতো। এখন যে সমস্ত বোমাগুলো তারা অলরেডি তৈরি করে ফেলছে, তাদের কাছে সেই প্রযুক্তি আছে, আর 1-2 বছর পরে আবারও রিপ্রোডাকশনে যেতে পারবে। সেক্ষেত্রে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বোঝার সময় হয়ে গেছে যে আসলে ইরানের সাথে পাঙ্গা নিয়ে আর লাভ হবে না, এদের সাথে মিলে যদি থাকা যায় তারপরেই মধ্যপ্রাচ্যে শান্তি আসবে। এখন এই যুদ্ধের পর আমেরিকা এখন এমন দোটানায় পড়ছে, তারা এখন বড় বড় আরও হুমকি দিচ্ছে, আরও বড় আক্রমণ করবো, আরও এই করবো, আরও সেই করবো। এগুলো আসলে তারা এখন তাদের উইকনেস ঢাকার জন্য, তারা হয়তো এরপরে আরও 2-1টা বড় আকারের আক্রমণ করতে চাইবে যাতে ইরানের সাথে নেগোসিয়েশন করে একটা সিজফায়ার করা যায়। কারণ তারা এখন সিজফায়ার চাচ্ছে, ইউরোপ এখন সিজফায়ার চাচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো সিজফায়ার চাচ্ছে, কারণ তাদের সবার অর্থনীতি প্রায় ধসে যাওয়ার অবস্থা। আমেরিকার অলরেডি আপনার শেয়ার মার্কেট ধসে পড়েছে, ইউরোপের তেল গ্যাসের মার্কেট 50% আপ হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা দেশের অর্থনীতি প্রায় তলানির দিকে চলে যাচ্ছে। এই একটা পরিস্থিতিতে আমেরিকা যে কোনোভাবে চাইবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার, কিন্তু তাদের যে লালিত স্বপ্ন সেটা কোনোভাবেই পূরণ হচ্ছে না বোঝা যাচ্ছে। কারণ সেখানে আইআরজিসি সারা দেশের ক্ষমতা অলরেডি নিয়েছে। কেউ যদি প্রোটেস্টের রাস্তার উপর বের হয় তাদেরকে আমেরিকা এবং ইসরায়েলের দোসর বলে সরাসরি ওইটা করে দেবে, এখানে আর কোনো সুযোগ নাই। তো অতএব বোঝা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা 48 ঘন্টায় বেশ কয়েকটা পদক্ষেপ আসতে চলেছে আমেরিকার পক্ষ থেকে। এবং ইরানের আপনার যেই পররাষ্ট্রমন্ত্রী এখন সুইজারল্যান্ডে রয়েছেন আব্বাস আরাকচি, ওনার মাধ্যমে অনেকেই বিভিন্ন ধরনের কথাবার্তা বলার চেষ্টা করতেছে, কিন্তু উনি সরাসরি এই মুহূর্তে কোনো ধরনের নেগোসিয়েশন, কোনো ধরনের চুক্তি, কোনো ধরনের বৈঠকের ব্যাপারে সরাসরি নাকচ করে দিয়েছেন। আর সেখানে আয়াতুল্লাহ খামেনি ছেলে যেই জায়গায় আপনার এখন এই খামেনি হয়েছেন, নতুন আয়াতুল্লাহ হয়েছেন, সেই ক্ষেত্রে এখন ইরানের ভিতরে কিন্তু আয়াতুল্লাহ খামেনির ছেলেকে নিয়ে একটু সমস্যা ছিল অতীতে। কারণ খামেনি হতে গেলে যে সমস্ত যোগ্যতা আছে সেখানে ওনার কিছু ঘাটতি ছিল, কিন্তু বর্তমানে যেহেতু একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তিনি আয়াতুল্লাহ খামেনির ছেলে, রক্ত বড় শক্ত, সেই ক্ষেত্রে এখন সবাই নির্দ্বিধায় তার আনুগত্য মেনে নিতে বাধ্য হবে। এই বিষয়ে একদিন আলাদাভাবে কথা বলবো। সবাই দোয়া করবেন ইরানের জন্য। ইরান টিকে থাকাই যথেষ্ট, ইরান জিততে হবে না। যদি টিকে থাকে ইনশাল্লাহ আগামী 10 বছর পর মধ্যপ্রাচ্যের রাজা হতে চলেছে ইরান।